পাখি কত সুন্দর আমাকে ভুলে অন্য কারোর সাথে সংসার করছে। আমাদের ভালোবাসার 2 বছরের মাথায় আমরা বিয়ে করতে প্রস্তুত হই, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য সবকিছু ওলটপালট হয়ে গেল। আমি আয়ুর সাথে দেখা করার জন্য আন্টিকে আরেকটু অনুরোধ করতে যাব, কিন্তু তার আগে তে আমার হাত ধরে জোরে হাঁটা দিল। কিছু দূরে এসে ও আমার হাত ছেড়ে দিল। মেজাজটাই গেল বিগড়ে। ঠাস করে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। এই মেয়ে, কি সমস্যা তোমার? কোন অধিকারে আমার হাত ধরেছো? কেন আমাকে এভাবে টেনে আনলে? আর কিছুক্ষণ আন্টিকে বললেই হয়তো আয়ুর সাথে আমাকে দেখা করতে দিত। তোমার জন্য সবটা বিগড়ে গেল। খবরদার, আমার পারমিশন ছাড়া কোনোদিন আমার হাত ধরবে না। তোমরা সব মেয়েরাই বেঈমান। একজন ভালোবেসে বিয়ে করে অন্যের সাথে সুখে আছে, আর এইজন তার স্বামী রেখে আমার পেছনে পড়ে আছে। ঢাকায় ব্যাক করার পর তুমি তোমার হাজবেন্ডের কাছে চলে যাবা, বুঝতে পেরেছো? বলে আমি ব্যাগ নিয়ে হাঁটা দিলাম। জাঙ্কুকের এই ছোট্ট থাপ্পড়ে আমার তেমন মাথা ব্যথা নেই, কিন্তু আমাকে হার্ট করে কথা বলেছে। আমি নাকি হাজবেন্ড রেখে ওর কাছে পড়ে আছি, আমি নাকি বেঈমান। বাহ, কি সুন্দর কথা! আমাকে মেরে কি সুন্দর হাঁটা দিল। আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎই চোখ জোড়া ঝাপসা হয়ে উঠল। তাড়াতাড়ি চোখের পানি মুছে উল্টো পথে হাঁটা দিলাম। যাব না তোর সাথে, যা তুই গিয়ে ঝালমুড়ি বানায় খা, পাগল ছাগল কোথাকার। হাঁটতে হাঁটতে দূরের একটা হোটেলে নজর গেল। অনেক ক্ষুধা লাগছে, আর কিছুক্ষণ না খেয়ে থাকলে আমি অকালে পটল তুলবো। জাঙ্কুকে খুঁজতে যেতে চেয়েও গেলাম না। আমি আবার এত বেহায়া না, তখন পাগল ছিল সবকিছুতেই ছাড় দিতাম। এখন সুস্থ হয়ে আমাকে যে প্যারা দিচ্ছিস, দেখিস এর শোধ নিব আমি। হোটেলের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম মোরগ পোলাও হবে কিনা। ওনারা জানালেন বিরিয়ানি হবে। গরুর মাংস খেলেই অ্যালার্জি হয়, কিন্তু এত ক্ষুধা লেগেছে কি আর বলবো, তাই তাড়াতাড়ি খেতে বসলাম। অনেকদিন পর গরুর মাংস খাচ্ছি, কি যে মজা লাগছে, আর বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। হঠাৎ একজন পাশে এসে বসলো। আমি খেতে এতই ব্যস্ত ছিলাম, সেদিকে দেখার প্রয়োজনে বোধ করলাম না। হঠাৎই লোকটার কথায় আমি প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এই তুমি সোলাইমানের মাইয়াডা না? কোন কোন সোলাইমান? চিনেও না চেনার ভান করলাম। আরে, যে তোমার বাপরে মায়েরা তোমার আর তোমার মারে লয়ে গেছিল। আরে তুমি দেখি বাইসা আসো, তা কইছিল এতদিন? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কোথাও ভুল হচ্ছে, অন্য কারোর সাথে হয়তো আমাকে গুলিয়ে ফেলছেন। বলেই খাবার প্লেটে হাত ধুয়ে নিলাম। দ্রুত হাঁটা দিলাম, তখনই পেছন থেকে বলল, যাও যাও, জলদি পালাও, নাইলে বেগমের বাপ তোমারে কোপায় মারবো। তোমারে বিয়ে করতে যাওয়ার সময় তো বেগমের খুন হয়েছে, তোমার সৎ বাপেরও তো খুন হয়েছে, তারপর থেকে তো তুমি নিখোঁজ। এখন যত জলদি পারো এখান থেকে পালাও, নাহলে তোমার লাশের সিটা ফোটাও পাইবে না মানুষে। যাও। আরে, কপালে তো ভালো কেন রে আমার, 5 বছর পরে আমাকে খুঁজে মারার জন্য। আমি জলদি ব্যাগ থেকে ওনা বের করে মাথায় হিজাবের মতো করে পরে নিলাম। এখন জলদি চট্টগ্রাম থেকে বের হতে হবে, না হলে যে কোনো সময় আমার ইন্দ্রানীলা হয়ে যাবে। তেকে থাপ্পড় মেরে রাগ করে হাঁটা দিয়েছিলাম, এখন খুব খারাপ লাগছে। আয়ুর উপরের রাগ আমি তের উপর ছাড়লাম, তাই আবার আগের জায়গাতে ফিরে আসলাম। কিন্তু এসে দেখি তে নেই। কেমনটা লাগে? আবার রাগ করে চলে যায়নি তো? কোথায় খুঁজি এখন ওকে? আমি সামনে গিয়ে ওকে খোঁজার জন্য যেতে গেলেই হঠাৎ একজন মাথায় হিজাব পরা মেয়ে প্রায় দৌড়ে আসলো আমার সামনে। ওর চোখ আর জামা দেখে বুঝলাম এটাই তে। এই মেয়ে, কোথায় ছিলে এতক্ষণ? আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। বলো কোথায় ছিলে? তের কাঁধ ধরে ঝাঁকিয়ে বললাম, ধুর, কি যে জ্বালায় পড়লাম। জলদি চলেন তো, আমি তো ভুলেই গেছি চট্টগ্রাম আপনার আর আমার শত্রুর সংখ্যা অনেক। আমাকে দেখলে কোপায় মারবে, আর আপনার 2 বার অ্যাক্সিডেন্টের পরে কিছু হয়নি দেখলে এবার গুলি করে মারবে। প্লিজ চলুন না। তারপর উনি একটা রিক্সা নিলেন, আর কিছুই জিজ্ঞেস করলেন না। রেজওয়ান থেকে সোজা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। টিকিট কাটতে গিয়ে জানলাম রাত 10টার আগে কোনো ট্রেন যাচ্ছে না। এখন বাজে বিকাল 5:30। এতক্ষণ কি করব? উনি রেলওয়ের সামনে একটা হোটেল দেখলেন, তাই হঠাৎই আমার হাত ধরে হাঁটা দিল কোনো কথা ছাড়া। আমি হাত ধরলে ফসকা পড়ে যায়, আর নিজে যে বারবার ধরছে তাতে কোনো দোষ নেই। আরো 4 ঘন্টা বাইরে বসে থাকাও রিস্ক, তাই রেলওয়ের সামনের হোটেলে টেকে নিয়ে চলে গেলাম। গিয়ে জানতে পারলাম একটাই রুম খালি, তাও সিঙ্গেল বেডের। আমি ওটাই নিলাম, কারণ এখানে আমরা থাকতে আসিনি, 4 ঘন্টা পর চলে যাব। রুমে গিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। এসে দেখি তে হিজাব খুলে ওনা খাটের উপর রেখে মুখে বাতাস খাচ্ছে। ওর গলার দিকে চোখ যেতেই আমি অবাক হয়ে ওখানে অনেকগুলো ছোট ছোট বাইটের চিহ্ন দেখে, কিছু দাগ স্পষ্ট আর কিছু দাগ হালকা হয়ে আছে। আমার কেন যেন খুব রাগ হচ্ছে। ওর শরীরে অন্য কারো লাভ বাইটের দাগ কেন থাকবে?
এটা আমার একদম অসহ্য লাগছিল। হঠাৎই কি যেন হলো মনের ভেতর, এক প্রকার দৌড়ে গেলাম ওর পাশে বসে ওর মাথার পেছনে হাত দিয়ে গলার মধ্যে যেখানে কামড়ের দাগগুলো ছিল সেখানে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম। এত গরম লাগছিল কি বলবো। হিজাবটা খুলে একটু বাতাস খাচ্ছিলাম। জাঙ্কুক ফ্রেশ হয়ে আসলেই আমি যাব গোসল করে নিব, না হলে গরম কমবে না। হঠাৎই জাঙ্কুক এসে আমাকে ওর দিকে ঘুরিয়ে আমার গলার মধ্যে কামড় বসিয়ে দিল। তারপর গলার চারপাশে ঠোঁট ছোঁয়াতে লাগলো। আমি প্রথমে হতভম্ব হয়ে গেলাম, কিন্তু ওর ভালোবাসাগুলো আমার ভালোই লাগছিল। এবারও আস্তে করে আমার ঠোঁটের খুব কাছে চলে আসতে নিলে আমি ওকে দূরে সরিয়ে দিলাম, কারণ ওর মনেই নেই আমি ওর ওয়াইফ। এখন আমার সাথে ওর যে কোনো সম্পর্ক হলেই ওটা ওর কাছে অবৈধ মনে হবে। আর বিকেলবেলা আমাকে বেঈমান বলেছে। এখন ওর ডাকে সাড়া দিলে চরিত্রহীনও বলতে পারে। থাক না, আমি না হয় আমার স্বামীর 2 মাসের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। আমি উঠে ব্যাগ থেকে জামা আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে নিলাম, কিন্তু ও আমার হাত ধরে বসলো। আম সরি দে। আর তখন কি হয়েছিল জানি না, প্লিজ আমাকে মাফ করে দিও। বিকেলবেলা হাত ধরার জন্য না থাপ্পড় মারলা, বেঈমান বললা। এখন কেন এই বেঈমানের কাছে আসছো? ভবিষ্যতে চরিত্রহীনের তকমাও দিয়ে দিবে। দেখো জাঙ্কুক, আমার আর সহ্যের সীমা আছে। সবসময় আমার উপর দিয়ে তোমার রাগ ক্রোধ মেটাতে হয়? যাই হোক, ছাড়ো। তোমার খাবার অর্ডার করে দিয়েছি, খাবার আসলে খেয়ে নিও, আমি শাওয়ার নিব। বলেই ওয়াশরুমে চলে গেলাম। আয়নার মধ্যেই নিজেকে দেখলাম। গলার মধ্যে নতুন আরেকটা চিহ্ন, আমার ভালোবাসার মানুষটার দেওয়া। ওই জাঙ্কুক, কেন তুমি আমাকে ভুলে গেলে? তুমি পাগল ছিলে তখনই ভালো ছিল। দাদা ঠিকই বলতো, জাঙ্কুককে ঠিক করতে গিয়ে নিজের কপাল না চাপড়ায় মরতে হয়। আমার যে তোমাকে খুব দরকার। কতদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাই না জানো, রাতে ঘুম আসে না। তোমার হাত ধরে হাঁটা হয় না কতদিন, জবা গাছের নিচে বসে খেলি না কতদিন, তোমাকে খাইয়ে দেই না। তোমার রাগগুলো মিস করছি খুব। মাঝে মধ্যেই হঠাৎ আক্রমণের ভালোবাসাগুলো আমি আজ খুব মিস করছি জাঙ্কুক। আমার ছোঁয়াতে ওর ঘৃণা লাগছে বলেই কি শাওয়ারে গেল? ওর হাজবেন্ড আছে, ওর হাজবেন্ডের ভালোবাসার উপর নিজের কিছুক্ষণের আকাঙ্ক্ষাগুলো চাপিয়ে দিলাম আমি। কেন জাঙ্কুক, কেন তুই ওর প্রতি এত আকৃষ্ট? ওকে দেখতেই কেন সবসময় তোর এমন ভালোবাসতে মন চায়? বুঝিস না কেন? ও ম্যারিড, ওর হাজবেন্ড আছে, সংসার আছে। আচ্ছা, ওর সংসার রেখে আমার দেখাশোনার জন্য পড়ে কেন আছে? রেস্টুরেন্ট থেকে এসেছি 2 দিন হলো। আসার পর থেকে জাঙ্কুক খুব একটা দরকার ছাড়া কথা বলে না। দরকার যেমন, ওর জিনিস খুঁজে না পেলে আমার সাথে কথা বলে। এর মধ্যেও দৌড়াদৌড়ি করছে, আবার ডিউটি জয়েন করতে চায়। যেহেতু ডাক্তার ছিল, কিন্তু 2 বছর মানসিক রোগী থাকার কারণে এখনই ওকে ডিউটিতে যেতে দেবে না। তাই জাঙ্কুক ডিসিশন নিল আপাতত 6 মাস মেডিকেলের প্রফেসর পদে নিয়োগ হবে, পরে আবার ডিউটি জয়েন হবে। ও আমাদের মেডিকেলে জয়েন হয়েছে, ঢাকা ন্যাশনাল হসপিটাল প্রফেসর হিসেবে। ও জানেও না আমি ওই মেডিকেলের স্টুডেন্ট। ও জয়েন হবে পরশু থেকে। আজকে গেছে কথা বলতে। আমি আপাতত ছুটি কাটাচ্ছি। হঠাৎই মামা আসলেন বাসায়। তাকে দেখে খুশি হওয়ার বদলে আমার খুব রাগ উঠছে। উনি এসেছে এই মাসের 50,000 টাকা নিতে। কিসের টাকা নিতে এসেছো মামা তুমি? তোর দাদা শ্বশুর তোকে রাখার বিনিময়ে প্রতি মাসে 50,000 টাকা দিবেন বলেছে। তাহলে 20 লক্ষ টাকা কিসের ছিল? ওটা তো তোকে পাগলের কাছে বিয়ে দেওয়ার জন্য। আর তুই যে এখান থেকে পাগলটার দেখাশোনা করবি, তার জন্য মাসে 50,000 টাকা করে দেবে। রাগে আমার মন চাইছে নিজের চুল নিজে ছিঁড়ি। মেয়েটকে ডাকলাম, এই ঝাড়ুটা নিয়ে আয় তো। এই ল নাফা। বাহ, ঘরের কাজও করছিস দেখছি। তাহলে আরো 5,000 টাকা বাড়িয়ে দিতে বলবো। এখনই বের হবেন নাকি ঝাড়ুর বাড়ি খেয়ে বের হবেন বলুন তো? মানে কি? আমাকে বেচে দিয়েছেন না ওদের কাছে? তাহলে আবার কিসের টাকা নিতে এসেছেন? আমি আমার হাজবেন্ডের মেড নাকি যে আমার কাজের বিনিময়ে টাকা নিবেন? এক্ষুনি বের হবেন, নাহলে ভুলে যাব আপনি আমার মামা। মামা ভয়ে অলিম্পিকের দৌড় মারছে। এই দৌড় অলিম্পিকে মারলে ফার্স্ট হইতো। যাই হোক, আমার হঠাৎই খুব কান্না আসছে। নিজের লাইফটাকে জাস্ট হেও মনে হচ্ছে। আমি দৌড়ে রুমে চলে গিয়ে গেট লাগিয়ে দিলাম। মেয়েদের সামনে কান্না করতে চাই না। বাসায় আসার পর ফ্রেশ হয়ে নিলাম। আজকে থেকে নিচে দেখলাম না। গেল কই মেয়েটা? খাবার খাওয়ার সময়ও তেকে দেখতে পেলাম না। মেয়েটকে ডাকলাম। মেয়েটকে বললাম তেকে যেন ডেকে আনে। আফামনি তো বাইরে গেছে, আপনি খাইয়া নেন, আফায় আইলে খাইবনে। রাত 9:30 বাজেও বাইরে কি করে? আফাই বলল কালকে নাকি হোস্টেলে যাইবো, তার জন্য রুম খুঁজতে গেছে। হোস্টেলে যাবে কেন? আজকে আর মামা এসেছিল 50,000 টাকার জন্য,
তার জন্য আফাই স্যার হোস্টেলে থাইকা পড়ালেখা করব, তার লাগে রুম দেখতে গেছে। ওর মামা কিসের টাকা চাইতে এসেছিল? ছোট আফারে তো দাদা কিনা আনছে আপনার লাগা 20 লক্ষ টাকা দিয়া। হ্যার বাপ মা নাই, নানাদা মরতে না মরতেই হ্যার মামা হ্যারে বেচা দিছে। আর আপনার দাদা প্রতি মাসে হ্যার জন্য 50,000 টাকা দিতেও রাজি হয়েছিল, তাই টাকা নিতে আইছে। এখন আপনি সুস্থ হয়ে গেছেন, আপনার দেখাশোনা তো আর করণ লাগে না, তাই আফা আমারে বলল হ্যাঁ চইলা যাইব, এতে নাকি আপনিও খুশি থাকবেন। ভাইজান, আফা গেলে কি আপনি সত্যি খুশি হইবেন? জাঙ্কুক মেয়েদের কথা এড়িয়ে বলল, ও কখন গেছে বাইরে? এই তো ঘন্টা খানেক হইব, আইসা পড়ব, আপনি খাইয়া লন। না, ও আসুক, একসাথে খাবো। অনেক বলার পর রুম পেয়েছি মহানগর মহিলা কলেজ ন্যাশনাল হাসপাতালের সামনেই। এই কলেজ থেকে এইচএসসি পাশ করেছি, টিচাররা সবাই চেনে আমাকে। পড়ালেখা ও ফাংশনগুলোতে খুব অ্যাক্টিভ ছিলাম, তাই সবার কাছে আমি খুব পরিচিত। রুম দিতে চাইনি, অনেক অনুরোধ করে রুম পেয়েছি। তারপর গিয়েছিলাম ব্যাংকে টাকা তুলতে। আমার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, মায়ের জমি বিক্রির টাকা। মামা এটার খবর জানতো না, নাহলে কবে এই টাকা নিয়ে যেত। এটা আমার মেডিকেলের পড়ার খরচ বাবদ রাখা হয়েছিল। বাসায় এসে ডাইনিং এ ঢুকতেই জাঙ্কুকের মুখোমুখি হলাম। ও সোফায় বসে ফোন স্ক্রল করছিল। আমি রুমে চলে আসলাম কোনো কথা না বলেই। ও কথা বলে না, আমি কেন বলবো? এসে হাত মুখ ধুয়ে রুমে আসতে দেখি জাঙ্কুক আমার খাটের উপর বসা। আমি তাড়াতাড়ি ওনাটা খাট থেকে নিয়ে শরীরে জড়িয়ে নিলাম, তারপর টাওয়াল দিয়ে মুখ মুছে নিলাম। ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি নিজে থেকে কথা বলবো না, থাকো তুমি তোমার রাগ নিয়ে, আমিও থাকবো আমার অভিমান নিয়ে। ভালোবাসি বলে তোমার দেওয়া সব কষ্ট সহ্য করা পসিবল না। আমি ভবিষ্যতে ডাক্তার হব, আমার মনে মায়া থাকলেও কঠোরতা বেশি থাকতে হবে, নাহলে আমার সামনে কারো কষ্ট সহ্য করতে পারবো না। একজন ডাক্তারের সবচেয়ে বেশি সাহস থাকতে হয়। সহজ বিনয়ী কোনো ডাক্তার এই জগতে নেই। তারা অনেক কষ্টের সংবাদও এমন ভাবে বলে যেন কিছুই হয়নি। মৃত্যুর সংবাদ তারা এত সহজ ভাবে বলে, এর চেয়ে সহজ কোনো বিষয় যেন দুনিয়ার মধ্যেই নেই। আর সেই জায়গায় তোমার কঠোরতা আমি সবসময় মানবো, তাও অনুচিত। জাঙ্কুক আরো কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর হঠাৎ উঠে বের হতে যাবে, তখনই পিছনে ঘুরে বলল, তুমি হোস্টেলে যাচ্ছ না, কথাটা যেন মনে থাকে। এখন খেতে চলো। কেন? সেদিন না বললা ঢাকা গিয়ে যেন আমি আমার স্বামীর কাছে চলে যাই? এভাবে না বলে সোজা বললেই পারতা, তোমার বাড়ি খালি চাই, খালি করে চলে যেতাম। শুধু শুধু এত বাহানার কি দরকার? আর আমি কাল হোস্টেলে শিফট করব, আমি খেয়ে এসেছি, তুমি গিয়ে খেয়ে নাও। বলে আলমারি থেকে ব্যাগ বের করে খাটে রাখলাম, তারপর জামা কাপড় বের করতে লাগলাম। কি সমস্যা? দাঁড়িয়ে আছো কেন? যাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, না হলে আবার শরীর খারাপ করবে। হঠাৎই জাঙ্কুকের কাণ্ডে আমার মাথা হ্যাং হয়ে যাওয়ার জোগান। ও আমার সব জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করে ওলট পালট করে খাটের উপর ছুঁড়ে মারলো। তারপর গিয়ে গেট লক করে আবার আমার সামনে আসলো। কিছু বুঝে ওঠার আগে আমার চুলগুলো মুঠো করে ধরলো, আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোমাকে 20 লক্ষ টাকার বিনিময়ে কেনা হয়েছে আমার জন্য, আর তুমি আমাকে রেখেই চলে যাবে মানে? এই মেয়ে, খবরদার ভুলেও কোনোদিন আমার থেকে দূরে যাওয়ার কথা ভাববে না, তাহলে তোমার এমন হাল করব তুমি ভাবতেও পারছো না। এখন খেতে আসো। জাঙ্কুক ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। আমি ছাড়তে বলছি জাঙ্কুক, ছাড়ো, আমার চুলে ব্যথা পাচ্ছি। আমার চিৎকার ওর কানেই যাচ্ছে না, ও এক মনে আমার মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎই আমার কপালে চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। এটা কেমন অসভ্যের মতো কাজ বলো তো? লজ্জা করলো না এমন একটা বেঈমানকে চুমু খেতে? আর তুমি জানো না আমি ম্যারিড? তোমার সাহস হয় কি হয়ে আমাকে চুমু খাও তুমি? ওর চিৎকারে মেজাজটা আরো গরম হয়ে গেল। ওকে টেনে নিয়ে আলমারির সাথে চেপে ধরলাম। ওর দুহাত চেপে ধরে ওর ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নিলাম। ও পা ছুড়াছুড়ি করছে, কিন্তু ওই পিচ্চি পায়ের ভর আমার কাছে কিছুই না। অনেকক্ষণ পর গলার মধ্যেই মুখ গুজে দিতে ও চিৎকার করে উঠলো, আমার হাজবেন্ড আছে জাঙ্কুক, তুমি এমনটা করতে পারো না। আমি জানি জাঙ্কুক রাগের মাথায় এমনটা করছে, পরে রাগ কমলে অনুশোচিত হবে, তাই ওকে থামাতে হবে। আমি ওর ভালোবাসার জন্য বৈধ হলেও ওর কাছে একজন অশ্রিত মেয়ে। আমি ওর ভালোবাসাগুলো ঠিক তখনই গ্রহণ করব যখন ও আমাকে বউ হিসেবে ভালোবাসবে। মিথ্যে বলবে না একদম। তুমি ম্যারিড হলে তোমার হাজবেন্ডের কাছে না গিয়ে হোস্টেলে কেন উঠবে? আর তোমার মামা তোমাকে আমার কাছে রেখে যাওয়ার জন্য 20 লক্ষ টাকাই বা কেন নেবে? তুমি এখন আমার, তোমার উপর অধিকারও আমার, তোমার থাকা খাওয়া সব দায়িত্ব আমার। এখন খেতে চলো। বলেই বের হতে নিলাম, কিন্তু তের কথা শুনে আমি থমকে গেলাম। টাকার বিনিময়ে কিনেছো বলে আমার উপর অধিকার হয়ে গেছে তোমার? কিসের অধিকার বলো তো?
তোমার যখন তখন আমার রুমে আসার, কিস করার আর ভবিষ্যতের পিপি হওয়ার, এটা বলতে দেরি ও আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। হারামি এই নিয়ে 2বার থাপ্পড় মারলো। রাগের মাথায় কি না কি বলে ফেলেছি, তাই জন্য মারবি? হঠাৎই আমার গালের মধ্যে শক্ত করে চাপ দিয়ে ধরলো। নেক্সট টাইম তোর মুখ থেকে এই শব্দ আবার শুনলে গলা টিপে মেরে ফেলবো। খুব বেড়ে গেছিস না? দাঁড়া, তোকে শান্ত করার ব্যবস্থা করছি। কালকের মধ্যেই তোকে বিয়ে করব, তারপর তোকে আমার অধিকারের ধরন দেখাবো। অধিকার কাকে বলে তা দেখার জন্য প্রস্তুত হ। বলেই জাঙ্কুক আমাকে ছেড়ে ধপধপ করে রুম থেকে চলে গেল, আর রুমের দরজাটা এত জোরে লাগালো যে আমি কেঁপে উঠলাম। আবার বিয়ে করবি আমাকে? পারলে তো বিয়ে করবি, সকাল হলেই আমি পালাবো। একবার বিয়ে করে আমাকে তোর প্রেমে পাগল বানিয়ে ছেড়েছিস, পরের বার বিয়ে করলে হয়তো আমি অক্কা তুলবো। কালকে সকাল হলেই পালাবো। আমার সাথে জোর দেখানো না, দাঁড়া দেখাবো মজা।